নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো এবং বাড়ির সবাই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো আছি। বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা মহামারীতে আক্রান্ত। এই করোনার কারণে আমাদের বিদ্যাপীঠটি তোমাদের আনন্দ ঘন এবং কোলাহলপূর্ণ থেকে বঞ্চিত আছে এবং তোমরাও লেখাপড়া থেকে বঞ্চিত আছো। তাই বাংলাদেশ সরকার এই তোমাদের লেখাপড়া চালু করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ক্লাস করার নির্দেশনা দিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা নিয়ামপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় অনলাইনের ক্লাস চালু করেছি। এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি তোমাদের আজকে অষ্টম শ্রেণী সাহিত্য পরীক্ষা থেকে একটি গদ্যাংশ আলোচনা করব। তোমরা আমাকে আমার সাথে থাকবে এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। তোমরা স্বাধীনতার কোণে কথা শুনেছ এবং 7ই মার্চের ভাষণ কথা শুনেছ। স্বাধীনতার আগে মানে 1971 সালে যখন 7ই মার্চ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ প্রদান করেন, ওই ভাষণের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। সে কথা কি তোমরা বলতে পারবে? আমি আশা করি তোমরা অবশ্যই বলতে পারবে। সেই ভাষণটি ছিল বা সেই কথাটি ছিল, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আমি তোমাদের এই বাংলা সাহিত্য পরীক্ষা থেকে গদ্যাংশ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বিষয়টি আলোচনা করব। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি একটু বলে লিখি। এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই রচনাটি কি লিখেছেন তোমরা বলতে পারবে? অবশ্যই পারবে। এই রচনাটি লিখেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তারই কিছু একটু পরিচয় তোমাদের সামনে তুলে ধরি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বললে হয়তো বা ভুল হবে, বলতে হয় আমার হিসাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রচনাটি লিখেছেন। তিনি 1920 খ্রিস্টাব্দের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়রা। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন। তিনি ভাষা আন্দোলন থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তারই ধারাবাহিকতায় যখন সে 1971 সালের স্বাধীনতার পুরো মুহূর্তে 1971 সালে 7ই মার্চ বা স্বাধীনতার জন্য 7ই মার্চ যে ভাষণ প্রদান করে, সেই ভাষণটি এই এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কথাটি লিপিবদ্ধ আছে। আমি এই পাঠের প্রথমে একটু আলোচনায় যাই। 1947 সালে দেশ বিভক্তির পর যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি হয়, তখন আমাদের এই দেশটি ছিল পূর্ব পাকিস্তান এবং বর্তমান পাকিস্তানে ছিল পশ্চিম পাকিস্তান। তখন ওই পাকিস্তানের শাসক গোষ্ঠী এই পূর্ব পাকিস্তানের উপর অনেক নির্যাতন নিপীড়িত বা
শোষণ বঞ্চিতের মধ্যে রাখত, যে কোনো উন্নতির বা উন্নয়নমূলক কাজ ওই প্রদেশে করতো, কিন্তু আমাদের এই প্রদেশে তেমন কোনো গুরুত্ব দিত না, বা আমাদের এখানকার উন্নয়ন জিনিস বা উন্নতির যে কোনো মানে উন্নয়নমূলক জিনিসগুলো সেই দেশে দিয়েছিল, কিন্তু আমাদের এই দেশে বা আমাদের এই প্রদেশে কোনো কিছুই করতো না। 1969 সালে গণঅভ্যুত্থানের সময় আইয়ুব খান সামরিক শাসক, একনায়ক সামরিক শাসক ক্ষমতায় ছিলেন। তার ক্ষমতা শুধু হওয়ার পর ইয়াহিয়া খান যখন 22 সালে প্রেসিডেন্ট হন, সেই সময় ইয়াহিয়া খান বললেন যে আমরা নির্বাচন দেব, একটি গণতান্ত্রিক নির্বাচন দেব আমাদের এই দেশের তথা আওয়ামী লীগের পক্ষ থেকে, বা আওয়ামী লীগের নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন ঠিক আছে আপনি নির্বাচন হলো। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও তারা ক্ষমতা দিতে পারলেন না। তারা বিভিন্ন রকম তালমানা করতে লাগলেন। ইয়াহিয়া খান বললেন ঠিক আছে আমি আগামী 3 মাস জাতীয় পরিষদে আলোচনা করব বা ডাক দিলেন। তারপরে হঠাৎ করে আবার 1 তারিখ কী করলেন, আলোচনাটি বন্ধ করে দিলেন। আলোচনাটি যখন বন্ধ করে দিলেন তখন এই পুরো বাংলা সাধারণ মানুষ সে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে বিভিন্ন রকম আন্দোলন শুরু করলেন যে কেন আমরা যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে আমরা কেন ক্ষমতা দিতে পারবো না বলে বিভিন্ন রকম তারা আন্দোলন শুরু করলেন। তারা বললেন জয় বাংলা, বীর বাঙালি বসন করো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জাগো, বাঙালি জাগো ইত্যাদি স্লোগানে শহর গ্রাম মুখরিত। এরই পটভূমিতে 1971 সালের মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়লেন স্বাধীনতা সংগ্রামের জন্য এবং বাংলাদেশকে স্বাধীন করার জন্য, পশ্চিমা শাসন গোষ্ঠীর হাত থেকে রক্ষা করার জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তৈরি করে। কিন্তু ক্ষমতায় নেতৃত্ব দিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তোমাদের আর একটু সামনের দিকে চলে যাই, আগের দিকে। 1969 সালে গণ আন্দোলনের সময় তখনই তাকে ঘোষণা দিয়েছিল যে বঙ্গবন্ধু উপাধি হিসাবে 1970 সালে তাকে বলেছিল যে বঙ্গবন্ধু আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1969 সালে। এই ভাষণটি যেদিন ওই রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে লক্ষ লক্ষ বাঙালি ছিলেন। তার এই ভাষণের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের জন্য নেমে পড়লেন। অবশেষে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হয়েছে। ভাষণটি আমি তোমাদের একটু পাঠ করছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। ভাষণটি প্রথমে ছিল বঙ্গবন্ধু বললেন যে আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাই রক্তের অস্পদ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এ দেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষু নর নারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। এইভাবে তিনি ভাষণ শুরু করেছিলেন। এই ভাষণটি ছিল দীর্ঘ 18 মিনিট। তার এই ভাষণ শুনে বাংলার আহ্বান জনগণ যার যে ছিল সব নেতারা ঝাঁপিয়ে পড়েছিল এবং এই পূর্ব পাকিস্তানটিকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে রূপ লাভ করেছিল। কিন্তু নেতৃত্ব দিয়েছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধুর এই ভাষণটি
তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়েছে। এরকম ভাষণ পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই। তারপরে 1971 সালের 70 সালের নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করেছিল এরকম বিজয়। তো পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের পথ দিয়েছেন। 1971 সালের 10 মার্চ থেকে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় 7 মার্চ 1971 ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সোনাদিন উদ্যান প্রায় 10 লক্ষ লোক উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের মধ্যে ভাষণ দেন। এই ভাষণের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে বিশ্ব দরবারে। আমরা তারই অনুসারী এবং যতদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবে আমরা তাকে শ্রদ্ধা করে শব্দ। আমরা যদি এই পার্টটি আলোচনা করি, এই পার্টের শিকন পড়টা আমি কিন্তু একটু বোর্ডে লিখছি, তোমরা একটু বোর্ডে দিবে দেখো। শিকন পড় মানে আমরা যদি এই পার্টটি ভালোভাবে আলোচনা করি বা পড়ি বা জানি, তাহলে আমরা কি কি জানতে পারবো। শিকন পড় সম্পর্কে জানতে হবে। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধু ভূমিকা সম্পর্কে জানতে পারবো। চীন বঙ্গবন্ধু আদর্শ দেশপ্রেমের চেতনা
আরও আছে, আরেকটি আমি মুখে বলি, স্বাধীন বাঙালি জাতি ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় পিতা বঙ্গবন্ধু সংগ্রাম অবদান সম্পর্কে জানতে পারবো। এইগুলো আমরা জানতে পারবো যদি আমরা এই পাঠটি আলোচনা বা আমরা পড়ি বা ভালোভাবে শুনি, তাহলে আমরা এটা জানতে পারবো। আমি তোমাদের এইবারের স্বাধীনতা সংগ্রাম পাঠ থেকে আর পড়ি, তারপর আলোচনায় আবার যাব। তিনি প্রথম বক্তব্য পর আরও বলেছিলেন যে 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই, আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে আশরিতে মুজিবুর রহমান যোগদান করতে পারেন। অ্যাসেম্বলি কল করেছেন, আবার দাবি মানতে হবে, প্রথমে সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তা তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কিনা পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার করে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশ দেশে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর, ওয়াদ্দা কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিবার না পারি, তোমরা বন্ধ করে দেবো। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলতে পারবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। এই আমি যেটুকু বললাম সেটুকু 7 মার্চের ভাষণের কিছুটা অংশ। আমি একটু আলোচনায় আবার যাই যে 7 মার্চ বঙ্গবন্ধুর এই ভাষণটি এমনই ছিল যে একটি দেশকে বা একটি জাতিকে কীভাবে তার বক্তব্যের মাধ্যমে একটি দেশকে স্বাধীন ও সার্বভৌম বা একটি স্বাধীন করা যায়, এরকমই একটি ভাষণ। এই ভাষণের মাধ্যমে সাধারণ জনগণ, পুরো বাংলার জনগণ তার কথা বা তার ভাষণের মাধ্যমে ঝেঁপে পড়েছিলেন যে আমরা আর পশ্চিম পাকিস্তানে পরাধীন হয়ে থাকবো না। আমরা একটি স্বাধীন জাতি এবং একটি সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা থাকতে চাই। আমরা কারো গোলাম হয়ে থাকতে চাই না বা কারো গোলাম হবো না। আমরা নিজের ক্ষমতা বা আমাদের নিজের স্বাধীনভাবে চলাফেরা করব। এই তারিখ ধারাবাহিকতায় 1971 সালে 26 মার্চ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 1971 সালে 25 মার্চ শেষ প্রহরে যখন বঙ্গবন্ধুকে ধরে এনেছে এই গেলেন পশ্চিম পাকিস্তানের সরকার বা ক্ষমতাসীন সরকার, তারই 26 সালের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন। তিনি বলে গেলেন, আমি যদি তোমাদের হুকুম দেবার না পারি, তোমরা এই দেশকে রক্ষা করার জন্য বা স্বাধীন করার জন্য তোমরা যা কিছু আছে তোমরা শত্রু মোকাবেলা করবে এবং এই দেশকে অবশ্যই স্বাধীন করতে হবে। তিনি বা তাকে যখন পশ্চিম পাকিস্তানকে ধরে নিয়ে গেলেন, তখন একটি অস্থায়ী সরকার বাংলাদেশে গঠন করা হয়েছিল। তাকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি করে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকার যুদ্ধ পরিচালনা করে। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 10 জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বে গতি হন। তার সরকারি স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধান রচনা করেন, তারপর 1972 সালে সংবিধান রচনা করেন এবং 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি প্রথম বাংলা ভাষায় ভাষণ দিয়ে বাংলাদেশকে একটি বিশ্ব সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। তার এই ভাষণটা 19
17 সালে 30 অক্টোবর ইউনেস্কো কর্তৃক ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। তার এই ভাষণ মাধ্যমে আমাদের এই পূর্ব পাকিস্তানটি একটি নতুন রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে রূপ লাভ করেছে। এই পুরো বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশ সরকার। তিনি আমাদের জাতির পিতা, তার কথা আমরা কখনো বলবো না। তিনি তার জন্ম না হলেন বাংলাদেশ গঠিত হতো কিনা বা সৃষ্টি হতো কিনা আমরা বলতে পারবো না। তার নেতৃত্বে, তার এই স্বাধীন ভাষণের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। এই জন্য আমরা তাকে সবসময় তার প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা জানাবো এবং তাকে আমরা স্মরণ করব। তিনি যেভাবে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এদেশের মানুষের মুক্তি কামনায় স্বাধীনভাবে চলাফেরা করার জন্য অর্থনৈতিক, সামাজিক ও অস্বাধীন বাংলাদেশ গঠনের জন্য যে আপ্রাণ চেষ্টা করেছিলেন, তারই অনুসারী আমরা হওয়ার চেষ্টা করব এবং তার আদেশ মতো আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য বা সবারই অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠার জন্য আমরা তার কথা মতো কাজ করে যাব এবং বাংলাদেশ যাতে বিশ্ব দরবারে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে একটি উন্নত বা উন্নয়নশীল দেশ হিসেবে সবার কাছে পরিচিত পারে, এই জন্য আমরা সবসময় তার কথা অনুসরণ করে চলব। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বে মহামারী অর্থাৎ করোনা ভাইরাস আক্রান্ত এই আক্রান্ত থেকে আমরা যদি উত্তরণ পেতে চাই তাহলে কিছু বিধিবিধান মেনে চলতে হবে। তোমরা অবশ্যই ঘরের বাইরে যাবে না। যদি ঘরের বাইরে যাও তাহলে অবশ্যই তোমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে এবং মাঝে মাঝে সাবান পানিতে হাত ধুতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমার এই 8ম শ্রেণীর বাংলা পাঠ থেকে এবারের স্বাধীনতা সংগ্রাম পাঠটি আলোচনা করলাম। তোমরা অবশ্যই আমার এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনেছ এবং কিছুটা হয়তো তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। আবার ভবিষ্যতে দেখা হবে এই আশা ব্যক্ত করে আমি তোমাদেরকে আবার স্বাস্থ্য কামনা করে তোমরা যাতে ভালো থাকো এবং লেখাপড়া মনোযোগী হও এই শুভকামনায় আবার তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি সমাপ্ত করছি।